12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির এখন প্রধান দুশ্চিন্তা বিদ্রোহী প্রার্থী। দলের বহিষ্কার হুঁশিয়ারি উপেক্ষা করে ৭৯টি আসনে এখনও ৯২ জন নেতা অনড় রয়েছেন। এই পরিস্থিতিতে বিএনপির নির্বাচনী সমীকরণ কতটা ওলটপালট হতে পারে, এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন। আজকে আমার সঙ্গে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ। সেলিম জাহিদ, আপনাকে স্বাগতম। আজকে আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ৭৯ আসনে বিএনপির বিদ্রোহী ৯২ জন, জামায়াতের একজন। তো আপনার কাছে যেটা জানতে চাই যে এখন তো মোটামুটি একটা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে গিয়েছে এবং এর মধ্যে এখনও বিএনপির যে ৭৯টি আসনে তাদের প্রায় ৯২ জন বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন। তাদের বহিষ্কারের পরও এত বিপুল সংখ্যক নেতা মাঠে অনড় রয়ে গেছেন, এর মূল কারণটা আসলে কি? এবং আপনার কাছে জানতে চাই যে দলের শীর্ষ নির্দেশনা কি মাঠ পর্যায়ে কার্যকর হচ্ছে না? আপনাকে ধন্যবাদ আরফিন। আমাদের রিপোর্টে আজকে উল্লেখ আছে যে বিএনপি ২৯৮টি আসনে তাদের প্রার্থী দিয়েছেন। প্রার্থী দিয়েছে। এর মধ্যে আমরা সর্বশেষ রাত পর্যন্ত যে খবর পেয়েছি তাদের ২৯৫টি আসনের মধ্যে ৭৯টি আসনে ওনাদের ৯২ জন প্রার্থী স্বতন্ত্র হিসাবে মাঠে রয়ে গেছেন, যাদেরকে আমরা বিদ্রোহী বলছি। একটা দলের একাধিক প্রার্থী থাকলে স্বাভাবিক কারণেই ফলাফলে এর নেতিবাচক প্রভাব পড়বে, ভোট ভাগাভাগি হবে, এর সুযোগ প্রতিপক্ষ নিতে পারে, এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, উচ্চ পর্যায় থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারপরে তারা উপেক্ষা করেছেন। এর মধ্যে ১০ জনকে ইতিমধ্যেই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরও তারা মাঠে আছেন কেন? তো এটার ২-৩টা কারণ আছে বলে আমার কাছে মনে হয়। একটা হচ্ছে যে হয়তো মনোনয়নের ক্ষেত্রে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে, দলের শীর্ষ পর্যায় থেকে নমিনেশন দেওয়া হয়েছে, সেটা হয়তো ঠিক ছিল না। এটা আপেক্ষিক ব্যাপার। দল মনে করেছে হয়তো ঠিক আছে, কিন্তু যিনি প্রার্থী তিনি মনে করছেন যে তিনি সুবিচার পাননি, এটা একটা বিষয় থাকতে পারে। আর বিদ্রোহী যারা হন সাধারণত নিজেদেরকে ওভার কনফিডেন্ট মনে করেন যে উনি জেতার সম্ভাবনা আছে, রাখেন। হ্যাঁ রাখেন। সেজন্যই তারা এই ঝুঁকিটা, এই শাস্তি থাকা সত্ত্বেও তিনি মাঠে আছেন। এই ঝুঁকিটা তিনি নেন যে তার ভবিষ্যৎ রাজনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, সংগঠন তার প্রতি বিরূপ হতে পারে, এরপরও তিনি এই ঝুঁকিটা নেন। অর্থাৎ তিনি মনে করছেন যে তার জয়ের সম্ভাবনাটা বেশি, এইসব কারণেই সাধারণত থাকেন। তো এর প্রভাব নিশ্চয়ই ভোটের মাঠে পড়বে, ভোট ভাগাভাগি হয়ে যাবে দলের ভোটগুলা। সেক্ষেত্রে তৃতীয় পক্ষ এটার সুযোগ নিতে পারে এবং এটা এই ৯২টি সংখ্যা কম না, অনেক। তার মানে কি এটা বলা যায় যে দলের শীর্ষ পর্যায়ের যে সিদ্ধান্ত সেটাও আসলে মাঠ পর্যায়ে গিয়ে অমান্য করা হচ্ছে? এটা সবসময় থাকে, এই নির্বাচনে যে হচ্ছে তা না, সবসময় একটা অংশ থাকে দলের সিদ্ধান্ত অমান্য করে, এটা আমরা সবসময় দেখে আসছি। আচ্ছা, সেলিম জাহিদ, আমরা জানি যে বিএনপি বেশ কয়েকটা দলের সঙ্গে তারা একটা রকমের সমঝোতা করেছে বা নির্বাচনী জোট তারা করেছেন। সেখানে যে আমরা দুটি আসনের দিকে একটু নজর দিই, যে ঢাকা-12 এবং পটুয়াখালী-3। একটি আসনে তারা পটুয়াখালী-3-এ নুরুল হক নূরকে তারা দিয়েছেন এবং ঢাকা-12 দিয়েছেন সাইফুল হককে। কিন্তু এসব আসনে দেখা গেছে যে তাদের বিপরীতে বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে এখনও তারা মাঠে রয়ে গেছেন। তো আসলে এই ধরনের পরিস্থিতি আসন সমঝোতা রাজনীতিকে কোনো জটিল পরিস্থিতিতে মুখোমুখি করছে কিনা? এটা একটু জটিলতা তো নিশ্চয়ই তৈরি করেছে। আপনি জানেন যে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক এবং সমমনাদের মধ্যে কিছু আসন তারা সমঝোতা করেছেন, অর্থাৎ নিজেরা প্রার্থী নিয়ে তাদের প্রার্থীগুলোকে সমর্থন দিয়েছেন। এরকম 15টি আসন, আমি বলবো 16টি আসন ছিল। একজন স্বেচ্ছায় নির্বাচন থেকে বিরত থাকছেন, ওনার বয়স নানাবিধ কারণে, সেটা ফিরোজপুরে জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, তিনি নিজে থেকেই সরে গেছেন। তাহলে আর 15টি আসন থাকে। এই 15টি আসনের মধ্যে বেসিক্যালি যারা নমিনেশন পেয়েছেন তারা ছোট ছোট দলগুলোর উচ্চ পর্যায়ের নেতা, দলীয় প্রধান বা মহাসচিব, এই পর্যায়ের নেতা। এর মধ্যে আমি বলবো যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী এই যে আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছে সমমনাদের, যুগপৎ আন্দোলনের শরিকদের, সেখানে প্রার্থী, যেমন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সেখানে রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক একজন, হ্যাঁ, জাতীয়ভাবে তার বেশ পরিচিতি আছে, স্থানীয়ভাবে ওনার বাবার কারণে
একটা পরিস্থিতি আগে থেকেই আছে। তো তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে ওলামা ইসলামের একজন প্রার্থী, যিনি ইসলামী বক্তা হিসেবে পরিচিত, জুনাইদ আল হাবিব, তার বিরুদ্ধে মাঠে আছেন এবং শক্তভাবেই আছেন। তাকে দল শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তার বিরুদ্ধে বহিষ্কার করেছে, এর উপরও তিনি আছেন। ঠিক একইভাবে আমরা প্রথম আলোর যে কার্যালয়, এই ঢাকা 12 আসন, সেখানেও একজন প্রার্থী আছেন, যুবদলের সাবেক সভাপতি ছিলেন, মহানগর উত্তরের আহ্বায়ক ছিলেন, তার বিরুদ্ধে নানা অভিযোগ বিতর্ক আছে। হ্যাঁ, তিনিও এখন পর্যন্ত সরেননি। হ্যাঁ, তো এরকম হ্যাঁ যেটা তারপরে এরপরে ধরেন পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের নুরুল হকের বিরুদ্ধে হাসান মামুন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ছিলেন, তাকেও বহিষ্কার করেছে, তিনিও মাঠে আছেন। নিশ্চয়ই এগুলা নির্বাচনী রাজনীতিতে ভোটে নেতিবাচক একটা প্রভাব ফেলবে বলে মনে করা হয়। তো এর মধ্যে শুধু আমার কাছে যতটুকু খোঁজ, তাতে ব্রাহ্মণবাড়িয়ায় যে জুনায়েদ সাকি, ওনার বিরুদ্ধে ওভাবে প্রতিদ্বন্দ্বী হয়ে কেউ দাঁড়ান নেই। যিনি আছেন তিনি বেসিক্যালি বিএনপি মনা হলেও অধ্যাপক সাইদুর রহমান দলের কোনো পদ নেই, আর বাকি সবাই সরে গেছেন দলের উচ্চ পর্যায়ের নির্দেশনা মেনে। আচ্ছা, আমরা যে যাদেরকে বিদ্রোহী প্রার্থী বলছি, তো এদের কারণে কি আসলে বিএনপির যারা দলীয় প্রার্থী তাদেরও জয়টাও কি ঝুঁকিতে পড়ছে কিনা? তা তো অবশ্যই একটা ঝুঁকি তৈরি করছে। আপনি আরেকটা জিনিস বলতে চাই এই প্রসঙ্গে, বিএনপি যাদেরকে আসন সমঝোতা করছিল, এর মধ্যে একটা দলের বিচ্যুতি হচ্ছে বলেই মনে হয়, আমি চূড়ান্ত না বললেও অনেকটা হচ্ছে, যেমন নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্না। আমি আপনার কাছে ঠিক এটাই প্রশ্নটা আসতাম যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না 2টি আসন থেকে নির্বাচনী ঘোষণা দিয়েছেন এবং 2টি আসনে বিএনপিরও প্রার্থী রয়েছে, এবং আমি যদি ভুল না করি, এবং মাহমুদুর রহমান নিজে দাঁড়িয়েছেন। আপনি ঠিক বলছেন যে উনি 2টি আসনে নিজের প্রার্থীতা বৈধতা পেয়েছে, অর্থাৎ ঢাকা 18 এবং বগুড়া 2টি আসনই। গতকাল রাতেও ওনার সঙ্গে আমাদের কথা হয়েছিল, আমি একটু আগে ওনার সঙ্গে কথা বলছিলাম যে ওনার সর্বশেষ অবস্থানটা কী। তো উনি একটু মনকষ্ট প্রকাশ করলেন যে মনোবেদনা তার, যে বিএনপি যে কথা দিয়েছিল সেটা তারা রাখেনি, এরকম অভিযোগই তার। এর মধ্যে বগুড়া 2 আসনে তিনি প্রার্থী হয়েছেন, ওনাকে সমর্থনও দিয়েছে, এরপরও বিএনপি সেখানে কেন প্রার্থী রাখলো। আর ঢাকা 18 আসনটা বেসিক্যালি সেই আসনটার প্রতি ওনার আলাদা একটা দরদ আছে বলে উনি বললেন, সে কারণে সেখানে উনি প্রার্থী রেখেছেন। এখন উনি বলছেন যে কালকেই পরশুই বিএনপির শীর্ষ পর্যায় থেকে একজন সাংবাদিকের মাধ্যমে তিনি প্রথম একটা তথ্য পান যে আপনি যদি চান, এখন তো অসুস্থ, নির্বাচন যদি না করতে চান সেক্ষেত্রে আপনাকে মন্ত্রী বানানো হবে। বিএনপির চেয়ারম্যান পক্ষ থেকে তিনি এই খবর নিয়ে আসছিলেন। তিনি বললেন যে তাহলে আপনি কেন, দলের কেউ না কেন। সেজন্য পরবর্তীতে তিনি আবারও ওনার সঙ্গে যোগাযোগ করছেন, এবং আমি যতটুকু জেনেছি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে একটু আগে আমার কথা হয়েছিল, উনি বলছেন যে উনি এই তথ্যটা নিয়ে মহাসচিবের সঙ্গে কথা বলছিলেন। মহাসচিব নিশ্চিত করেছেন যে হ্যাঁ, এটা ওনারই তথ্য, আপনি যদি চান তাহলে উনি অ্যাগ্রি করবেন। তো মাহমুদুর রহমান মান্না উনি এটাতে রাজি হননি, উনি বললেন যে আমি রাজনীতিকে প্রাধান্য দিব, এরপরে মন্ত্রী হওয়া না হওয়া সেটা ভাগ্যের ব্যাপার, হ্যাঁ আমি সেটা করব না, আমি নির্বাচনই করব। অর্থাৎ উনি ওনার দলের 12 জন নেতা নমিনেশন পেপার সাবমিট করেছেন, উনি এখন সিদ্ধান্ত নিয়েছেন যে 12টি আসনে উনি একা নির্বাচন করবেন। অর্থাৎ একটা দলের বিচ্যুতি ঘটলো ওনার বিএনপির জোট বা নির্বাচনী সমঝোতা থেকে। আচ্ছা, এই মাহমুদুর রহমান মান্নার যে দলটি, সেটা তো দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে মাঠের রাজনীতি, মাঠের আন্দোলন তারা করে আসছেন। তো এই একদম মাহমুদুর রহমান মান্নার সঙ্গে, তিনি তো একটা দলের প্রধান, তার সঙ্গে বিএনপির যে সমন্বয়হীনতা আমরা বলা যায়, সমন্বয়হীনতা দেখা গেল এই নির্বাচনে, এটা কি আসলে জোটবদ্ধ রাজনীতির উপরে প্রভাব ফেলবে কিনা? কিছুটা তো বিতর্ক আলোচনা উঠবেই যে এই পর্যায়ের মাহমুদুর রহমান মান্নার মতো এই পর্যায়ের একজন নেতার সঙ্গে এই হ্যান্ডলিংটা ঠিক মতো হয়নি বলেই মনে হচ্ছে। ঠিক একইভাবে দেখেন যে জামাতও ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার যে উদ্যোগ, সেখান থেকে যে উদ্যোগটা, সেই দলটি এখন নাই। 11 দলীয় জোট, যে নির্বাচনী ঐক্য যেটা ঘটলো, সেটার সঙ্গে চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন নাই। রাজনীতি এগুলো হতেই পারে, শেষ মুহূর্তে অনেক কিছু ঘটে, সেটা মেনে নিয়েই রাজনীতি করতে হয় আর কি। আচ্ছা, ফের হচ্ছে যে বিদ্রোহী প্রার্থীদের কারণে বিএনপির
মানে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না দেওয়ার একটা সিদ্ধান্ত ছিল, সেটারও একটা বিচ্যুতি ঘটেছে টাঙ্গাইলে গেছে। এবং দেখা গেছে যে জামায়াতে ইসলামীরও একজন বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন। তো এই যে সামগ্রিক যে পরিস্থিতি বিদ্রোহী প্রার্থীদের দাঁড়ানো দলের বিপরীতে গিয়ে, তো এটা আসলে যে 12 তারিখের যে নির্বাচন, এটাতে বিএনপির দলীয় শৃঙ্খলা এবং ভোটের সমীকরণে বড় কোনো প্রভাব ফেলবে কিনা? বলি দুইটি দলেরই আসলে শৃঙ্খলা এবং ভোটের মাঠের হিসাব নিকাশে কোনো পরিবর্তন আসবে কিনা? এখানে দুটো বিষয়, একটা হলো বিএনপির দিক থেকে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা অনেক বেশি, সেদিক থেকে জামাত খুব সুবিধাজনক অবস্থানে আছে। একটা আসনে, ময়মনসিংহের একটা আসনে স্থানীয় জেলা জামাতের আমির প্রার্থী হয়েছেন, তাকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে, দলের সঙ্গে তার সম্পর্ক নেই, এরপরে উনি প্রার্থী আছেন, সেটা একটা ঘটনা মাত্র। অন্যদিকে বিএনপির যে সংখ্যা এত বেশি, এটা একটা বড় প্রশ্ন যে বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থেকে গেলে পরিস্থিতিটা কি দাঁড়ায়, নিজেদের মধ্যে সংঘাত বাড়ে কিনা। আপনি জানেন ইতিমধ্যেই ময়মনসিংহের এক আসন, সেখানে বিদ্রোহী বলেন বা স্বতন্ত্র প্রার্থী বিএনপিরই স্থানীয় একজন নেতা, তার একজন অনুসারী বা কর্মী ইতিমধ্যে মারা গেছেন। এরকম ঘটনা ঘটতে পারে, উত্তেজনা বাড়তে পারে। নির্বাচনী প্রচারের সময় আমরা এটা দেখতে পাবো যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সংঘাত সৃষ্টি হয় কিনা, মারমুখী অবস্থান তৈরি হয় কিনা, উত্তেজনা তৈরি করে না, একটা সম্ভাবনা থাকে যে নিজের দলের মধ্যে যখন বিবাদটা বাড়ে, দুই পক্ষ যখন প্রচারে নামবে, তখন এই ধরনের কোন দলে বড় ধরনের ঘটনা ঘটতেও পারে, সেদিক থেকে একটা ঝুঁকির বিষয়। এবং সেই সঙ্গে তো আবার ভোটের হিসেব নিকেশ যেটা, সেটা তো সেটা একটু ওলটপালট হতে পারে বিদ্রোহী প্রার্থীর কারণে। ধন্যবাদ সেলিম জাহিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিএনপি জামাতের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে এবং তাদের এই পরিস্থিতি আসলে নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেই বিষয়গুলো নিয়ে। আমরা আবারও হাজির হব নতুন কোনো পর্বে, নতুন কোনো সহকর্মীর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।